নমস্কার, আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। আজকের এবং অমিতাভ এই পর্বটা মূলত ঠিক তখন দাঁড়িয়ে করছি যখন গোটা দেশ জুড়ে রাজনৈতিকভাবে বেশ কিছু শব্দ আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে যেমন নাগরিক কে, কে বিদেশি, কার থাকার অধিকার আছে, কার থাকার অধিকার নেই, এরকম নানান যখন প্রশ্নে জর্জরিত সমাজ এবং রাজনৈতিক চাপানুতর, সেখানে দাঁড়িয়ে গুরুদেব অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের একটা ছোট্ট ঘটনা, যেটা একটি জায়গা থেকে সংগ্রহ করতে পেরেছি, সেটা আপনাদের সবাইকে জানানোর ইচ্ছা নিয়ে আজকের এই পর্ব। চীনা অধ্যাপকের মেয়ে বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন বিশ্বভারতীতে। শুধু কি তাই, সেই অধ্যাপকের ছোট মেয়ের নাম রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এক অজানা রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে থাকা গল্প, যে গল্প হলো সত্যি। 1928 সালের 3রা সেপ্টেম্বর একজন চৈনিক যুবক এলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তাকে দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই রাত্রেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে রাতে ট্রেন চেপে দুজনে পৌঁছে গেলেন শান্তিনিকেতন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেই চৈনিক যুবককে আমন্ত্রণ জানিয়েছিলেন শান্তিনিকেতনে চীনা ভাষা শেখানোর জন্য শিক্ষক হিসাবে। রবীন্দ্রনাথ ঠাকুর চীনা ভাষার শিক্ষক হিসাবে বিশ্বভারতীতে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই আর দেরি না করে সোজা বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা। তার কারণ রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে চীনা ভাষা এবং সংস্কৃতির সুপ্রাচীন ঐতিহ্য তার সম্পর্কে বিশ্বভারতীর ছাত্ররা, আবাসিকরা জানুক, ছাত্রছাত্রীরা জানুক। এই চাওয়া সেই যুবকের অন্যতম আসার পেছনে কারণ, এবং সেই টানেই তার এত দূর থেকে, সুদূর চীন দেশ থেকে ছুটে আসা। এবং ভুবনডাঙ্গার লালমাটিতে জন্ম হয়েছিল যে চীনা ভবনের, তার সূত্রপাত কিন্তু ইনি, এই চৈনিক যুবক, যিনি চীনা ভাষার শিক্ষক হিসেবে বিশ্বভারতীতে যোগ দিয়েছিলেন, যার নাম তান উন শান। সে এক আশ্চর্য গল্প। আজকে তান উন শানের সঙ্গে রবীন্দ্রনাথের সেই গল্পটাই বলবো। তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হংকংয়ে 1927 সালে। 1927 সালে তিনি এই যুবকের সঙ্গে আলাপ হওয়ার পর রবীন্দ্রনাথ সরাসরি প্রস্তাব দিয়েছিলেন তাকে বিশ্বভারতীতে শিক্ষক হিসাবে তিনি পেতে চান। ভারতে এসে চীনা ভাষা শেখানোর পাশাপাশি তাই তিনি শুরু করেছিলেন সংস্কৃত চর্চা। এই দেশকে, তার ইতিহাসকে না চিনলে যে চলবে না। 1931 সালে তিনি কয়েকদিনের জন্য দেশে ফিরে যান এবং সেখানে গিয়ে তার স্বপ্নের চীনা ভবনের জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন, সারা চীন ঘুরে ঘুরে। এবং সেই চীনা ভবন প্রতিষ্ঠার জন্য তিনি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতে চাইলেন এবং চীনের সংস্কৃতিকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করে সেখানকার সঙ্গে একটা সেতু বন্ধন করতে চেয়েছিলেন। এবং তারই মধ্যে হংকংয়ে তিনি প্রতিষ্ঠা করলেন সিনো ইন্ডিয়ান কালচারাল ইনস্টিটিউট। এরপর অর্থ সংগ্রহ করে একসময় তিনি আবার বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে নিলেন হাজার হাজার চৈনিক
বই, দুর্লভ পুঁথি এবং জাইলোগ্রাফে লেখা তিব্বতী ভাষায় ত্রিপিটক, এই সমস্ত কিছু নিয়ে গড়ে উঠল তার স্বপ্নের ভুবনডাঙ্গার লাল মাটিতে চীনা ভবন। রানীচন্দ্র একটি জায়গায় লিখছেন যে চীনে পণ্ডিত, চীনে শিক্ষক আর ছাত্র শিক্ষকে বাড়ি ভরে গেল। শান্তিনিকেতনে আসার বেশ কিছুদিনের মধ্যেই তান দেশ থেকে তার পরিবারকে নিয়ে এলেন এবং সন্তানরা যাতে এই ভূখণ্ডের সঙ্গে শিকড়টাকে পুরোপুরিভাবে নিমজ্জিত করতে পারে বা শিকড়টাকে প্রবেশ করাতে পারে বা চিনতে শেখে, সেদিকে সবটুকু খেয়াল রাখলেন তান। তার বড় মেয়ের নাম ছিল তানওয়েন। এই তানওয়েন যখন আরেকটু বড় হলো তাকে ভর্তি করলেন বিশ্বভারতীর বাংলা বিভাগে। শুধু কি তাই, এই তানওয়েন হলেন বিশ্বভারতীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বাংলায়। তার লেখা পড়ে কে বলবে যে তার শরীরে চৈনিক রক্ত বইছে বা জিনে, চৈনিক জিনে তার শরীরে ধারা প্রবাহিত। সালটা 1940। তখন তানের পরবর্তী সন্তানের জন্ম হলো, কন্যা সন্তান। ফুলের মতো সেই টুকটুকে মেয়েটিকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার নামকরণ করলেন চামেলি। এই চামেলি একটু একটু করে বড় হতে শুরু করলো শান্তিনিকেতনে। মাঝে চামেলি বোধহয় বছর দুয়েকের জন্য চীনে ফেরত গিয়েছিলেন, আবার চলে আসেন তারপরে, এবং স্কুলের পাঠ চুকিয়ে কলা ভবনে ভর্তি হলেন চামেলি। বিনোদ বিহারী এবং রামকিঙ্করের প্রিয় ছাত্রী ক্রমে খুঁজে নিলেন নিজস্ব রং তুলির ভাষা। এরই মাঝে কলা ভবনের চিত্রশিল্পী এ রামাচন্দ্রনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন চামেলি। চামেলির আঁকায় যেন ভারতীয় চিত্রকলা আর চৈনিক সংস্কৃতি আর তার শিকড়ের মধ্যে আলাপচারিতা হলো শুরু। কখনো একটা গাছ, কখনো পায়রার ঝাঁক, কখনো ঢেউ, কখনো পাহাড়ের সারি, সামান্য রং চীনা কালিতেই যেন কথা বলে উঠতে লাগলো তার ছবির প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে দিয়ে। সেই ছবি যেন আসলে সত্যিকারের সেতু, নিজের শিকড়ে জুড়ে থাকা চীন আর নতুন দেশ ভারতবর্ষের মধ্যে। ওই যে শুরুতে বলছিলাম না, আজকের ভারতবর্ষ যখন আলোড়িত, আন্দোলিত নাগরিকত্বর বাছবিচার নিয়ে, কারাই দেশের প্রকৃত নাগরিক, কারা অনুপ্রবেশকারী, আর কারাই বা শরণার্থী। তানউনশান, তানওয়ান বা চামেলিকে চেনা যাবে এই বয়ানে? বোধ হয় না। যে স্বপ্নের টানে ভিন দেশের মানুষ দুর্বার গতিতে পাগলের মতো, উন্মাদের মতো ছুটে আসেন এই বাংলায় আর নতুন শিকড় গাঁথেন, গাছের যত্ন নেন, সংস্কৃতির এই বৃক্ষ মহিরুতে পরিণত হয়। চীনা মেয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া বাংলা ভাষা এবং সাহিত্যের পাঠকে অবলম্বন করে, আর চামেলি তো এই দেশেরই ভূমি সন্তান। শান্তিনিকেতনের সেই স্বপ্ন জমিন যেন এক অসম্ভব কল্পনার দেশ, যে কল্পনার রাজ্যে রূপকথার রাজপুত্র স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাত ধরেই এইভাবেই একাত্ম হয়ে গেছে অনেক সংস্কৃতি, অনেক ভাষা, অনেক দেশের জীবন, সংস্কৃতি, সংগ্রাম, ঐতিহ্য। ঠিক একইভাবে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন অমর্ত্য সেনের দাদুকে। সেই ঘটনা আগে আপনাদের বলেছি। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে চীনের বা ভুবনডাঙ্গার চীনা ভবন প্রতিষ্ঠার পেছনে এই তানউনশান আর রবীন্দ্রনাথের সেই 1927 সেই সময় সিঙ্গাপুরের যে সাক্ষাৎ, সেটা হয়তো অনেক বাঙালির জানা নেই। হ্যাঁ, এভাবেও ইতিহাস তৈরি হয়েছে।
সেখানে অনুপ্রবেশকারী বলে তাদেরকে চিহ্নিত করা হয়নি। সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, সংস্কৃতি উষ্ণতা পেয়েছে, সংস্কৃতি নতুন করে উত্তরণ হওয়ার পথ খুঁজে পেয়েছে। বাংলার এই অজানা ইতিহাস তাই আজকে আপনাদের সামনে। গুরুদেবের হাত ধরে বিশ্ব মানবের ভ্রমণ আর শান্তিনিকেতনের সেতুবন্ধন সবটাই সম্পাদিত হয়েছে। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী পর্বে অবশ্যই নজর রাখুন। আজকের মতো শুভরাত্রি।